আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং বিমা। আজ আমি তোমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের যে থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী। সবাইকে সালাম জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা স্বল্পমেয়াদী বা চলতি দায়ের যে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসসমূহ আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের বিষয়ে আমি স্বতঃস্ফূর্ত অর্থায়ন কাকে বলে, স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস, বৈশিষ্ট্য, সুবিধা প্রভৃতি নিয়ে আলোচনা করব আমি আজকের ক্লাসে। তো সর্বপ্রথম তোমাদেরকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শুরু করছি। তাহলে শুরু করি। প্রথমেই দেখো তোমরা যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি, এক মার্কে আসতে পারে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। মার্ক কত? এক। তাহলে আমরা এখন জানব যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি বা কাকে বলে। তো স্বতঃস্ফূর্ত অর্থায়ন সম্পর্কে আমরা এখন জানব। স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে আমরা ঋণদাতা ও ঋণ গ্রহীতার স্বেচ্ছা প্রণোদিত হয়ে ব্যবসায়ী ঋণ ক্রেতার নিকট থেকে অগ্রিম বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। অর্থাৎ স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি? স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো ক্রেতা এবং বিক্রেতা এই সমন্বয়ে ব্যবসায়ী ঋণ ক্রেতার নিকট হতে অগ্রিম এবং বকেয়া খরচ সমূহের মধ্যে যে সমন্বয় বা যে প্রক্রিয়ার মাধ্যমে তারা ব্যবসায়িক অর্থ সংগ্রহ করে থাকে তাকেই স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। আমি সুন্দর একটা উদাহরণ দেই, তোমরা এই উদাহরণের মাধ্যমে সহজেই বুঝতে পারবে। অর্থাৎ একজন ক্রেতা বা বিক্রেতা দেখো ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন তৈরি হয়। তাহলে একজন ক্রেতা যে পণ্যটি ক্রয় করবে তার নিকট 1 মাস সময়ে সাপোজ 20,000 টাকা পণ্য বিক্রয় করা হলো, তাহলে সে 1 মাস পরে টাকাটা যার কাছ থেকে পণ্য ক্রয় করেছে তাকে রিটার্ন দিবে। তাহলে দেখো, তাহলে 1 মাসের জন্য সে এই 20,000 টাকা পণ্য পেয়ে গেল, সে এর ভিতরে বিক্রি করে এই টাকা পরিশোধ করতে পাবে। অর্থাৎ স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে আমরা স্বেচ্ছায় যে অর্থায়নটা তৈরি হবে ক্রেতা বিক্রেতার মাধ্যমে, অর্থাৎ তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে লেনদেনটা সংগঠিত হবে তাই মূলত স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসসমূহ নিয়ে আলোচনা
করব। স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1. ব্যবসায় ঋণ। 2. ক্রেতার নিকট হতে অগ্রিম। 3. বকেয়া সমূহ। আমি এই 3টার বিস্তারিত তোমাদের মাধ্যমে তুলে ধরছি। এক নম্বরে দেখো লেখা আছে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণটা কিভাবে স্বতঃস্ফূর্ত অর্থায়নের ভিতরে অন্তর্ভুক্ত হয় দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে বেশিরভাগ লেনদেনই ধারে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পরে ধারে পরিশোধ করা হয়। এরূপ ধারে ক্রয় বিক্রয় লেনদেন থেকে ব্যবসায় ঋণের উদ্ভব হয়। ক্রয়ের তারিখ থেকে পরিশোধের পূর্ব পর্যন্ত এ ধরনের অর্থায়নের সময়। এই ধরনের অর্থায়নের সবচেয়ে বেশি প্রচলন বর্তমানে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ যে সকল আমাদের ব্যবসা বাণিজ্য অধিকাংশই হচ্ছে ধারে। এই ধারে হওয়ার ফলে এই ব্যবসায়ী ঋণের আবির্ভাব ঘটছে। ক্রেতার নিকট হতে অগ্রিম, একটু লক্ষ্য রাখো, ক্রেতার নিকট হতে অগ্রিম। দেখো অনেক সময় বিক্রেতা ক্রেতার নিকট হতে পণ্য সেবা মূল্য বাবদ অর্থ পণ্য ও সেবা সরবরাহের পূর্বেই পেয়ে থাকে। এই ধরনের প্রাপ্ত অগ্রিম অর্থ বিক্রেতার জন্য স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। কোনো বিক্রেতা পণ্য বা সেবা তাৎক্ষণিক সরবরাহ করতে হয় না। এ ধরনের অর্থায়নের কোনো মূলধন ব্যয় নেই, কারণ এক্ষেত্রে বিক্রেতা কর্তৃক ক্রেতাকে অগ্রিম অর্থ জন্য কোনো প্রকার সুদ দিতে হয় না। আমি একটা উদাহরণের মাধ্যমে এই ক্রেতার নিকট হতে অগ্রিম এটা বুঝিয়ে দিচ্ছি। এখন শীতের সময় যারা শীতের কাপড় চোপড় উৎপাদন করবে, তাদের যখন পাইকারি বিক্রেতারা যখন তাদেরকে অগ্রিম টাকা দেবে, তখন এই ক্রেতার নিকট হতে অগ্রিম অর্থাৎ পাইকারের নিকট হতে অগ্রিম টাকা পেল। এটা একটা যথেষ্ট উদাহরণ। অর্থাৎ একজন পাইকারি ব্যবসায়ী যে শীতের বস্ত্রর পাইকারি ব্যবসা করে, সে উৎপাদককে অগ্রিম টাকা প্রদান করলে তাকেই এটার যথেষ্ট ভালো একটা উদাহরণ হয়। 3 নাম্বারটা একটু লক্ষ্য রাখো, বকেয়া সমূহ। বকেয়া সমূহ কারবারের প্রতিষ্ঠানে কিছু ব্যয় রয়েছে যেগুলো উপযোগ আগেই ভোগ করা হয়, কিন্তু তার মূল্য একটি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা হয়। অর্থাৎ এ ধরনের বকেয়া কারবার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। যেমন শ্রমিক ও কর্মচারীদের বেতন প্রতিদিনই দিতে হয়। যদি তাদের বেতনটা সাপ্তাহিক কিংবা মাসিক দেওয়া হয়, তাহলে এই অর্থ এই সাপ্তাহিক বা মাসিক সমূহে মালিক ব্যবহার করতে পারে। তাহলে এইটুক আলোচনা থেকে তোমরা বুঝলা স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি, স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস। অর্থাৎ স্বতঃস্ফূর্ত অর্থায়নটা হলো ক্রেতা বিক্রেতা স্বেচ্ছায় যখন তাদের এই অর্থায়নটা সংগঠিত করবে, তখন তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়। স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস দেখো, ব্যবসায় ঋণ, ক্রেতার নিকট হতে অগ্রিম, বকেয়া সমূহ। এগুলা বিস্তারিত আমি পড়লাম এবং তোমাদের বুঝিয়ে দিলাম। এখন আমরা উৎসের যে ব্যবসায় ঋণটা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। এখন
আমরা পড়ব স্বতঃস্ফূর্ত অর্থায়নের ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণটা কি, ব্যবসায় ঋণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব। কারণ এই ব্যবসায়ী ঋণ দিয়ে আমরা অঙ্ক করব। আমরা এই সম্পর্কে যদি ভালো মতো না জানি তাহলে আমাদের পরবর্তীতে অসুবিধা হতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে এই ব্যবসায়ী ঋণটা সম্পর্কে একটু বিস্তারিত পড়াচ্ছি। প্রথমে আমরা লক্ষ্য রাখি ব্যবসায়ী ঋণটা কি, অর্থাৎ ব্যবসায়ী ঋণ কি। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 1 মার্কের জন্য আসতে পারে। তাই ব্যবসায় ঋণটা কি সেই সম্পর্কে আমরা এখন জানব। দেখো, আমরা জানি স্বতঃস্ফূর্ত অর্থায়নের অন্যতম উৎস হলো ব্যবসায় ঋণ। বর্তমানে বেশিরভাগ ক্রয় বিক্রয় ধারে হয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পরে ধার পরিশোধ করা হয়। এরূপ ধারে ক্রয় বিক্রয় লেনদেন থেকে ব্যবসায় ঋণের উদ্ভব হয়। ক্রয়ের তারিখ থেকে পরিশোধের পূর্ব পর্যন্ত এ ধরনের অর্থায়নের সময়। বর্তমানে যে সকল লেনদেন সংগঠিত হয় তার বেশিরভাগই এই ব্যবসায় ঋণ। সাপোজ দেখা গেছে যে মিস্টার ক 1 মাস পরে বাকিতে ক্রয়কৃত পণ্য ৳2,00,000 পরিশোধ করবে। তাহলে এটাই হলো এই ব্যবসায়ী ঋণ। এখানে সময়টা উল্লেখ করা থাকবে এবং এটার সর্বোচ্চ মেয়াদ থাকবে 1 থেকে 3 মাস। যদি আমি একটা পণ্য ক্রয় করে যদি পুনঃ বিক্রি না করি তাহলে ব্যবসায়ী ঋণের কিন্তু অন্তর্ভুক্ত হবে না। সাপোজ একটা ফ্রিজ আমি ক্রয় করলাম, ক্রয় করে বাসায় ব্যবহার করলাম, তাহলে এটা কিন্তু ব্যবসায়ী ঋণের ভিতর অন্তর্ভুক্ত হবে না। বুঝতে পেরেছ? দেখো, তাহলে আমরা এখন ব্যবসায়িক ঋণের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। 1 নাম্বার আছে ধারে ক্রয় বিক্রয়, 2 আনুষ্ঠানিকতা কম, 3 সময়সীমা, 4 অর্থায়নের পরিমাপ, 5 অর্থায়নের ব্যয়, 6 উদ্দেশ্য ও প্রকৃতি, 7 জামানত, 8 পুনঃবিক্রয়, 9 পর্যাপ্ততা, 10 পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক। তাহলে আমরা এখন এ সম্পর্কে একটু জানব। 1 নাম্বার দেখো, ধারে ক্রয় বিক্রয়। দেখো, ব্যবসায়ী ঋণের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো বাকিতে বা ধারে ক্রয় বিক্রয়। উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রয়ের মধ্যে বাকিতে লেনদেনের মাধ্যমে এই ব্যবসায়ী ঋণের উদ্ভব হয়। অর্থাৎ এই ধারে ক্রয় বিক্রয়টা একটু লেখো পাইকারি। তোমরা জানো তো না, প্রথমে দিলাম আমি উৎপাদক, উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী। উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এদের ভিতরে যখন লেনদেন সংগঠিত হবে অবশ্যই ধারে হবে। এই পুরা উৎপাদক, পাইকারি, খুচরা ব্যবসায়ী এই ধারে ক্রয় বিক্রয় মাধ্যমে যে ব্যবসায়ী ঋণের স্পষ্ট লক্ষণটা লক্ষ্য করা যায়। 2 নাম্বার দেখো, আনুষ্ঠানিকতা কম। অর্থাৎ আনুষ্ঠানিকতা কম। একটু লক্ষ্য রাখো, ব্যবসায়ী ঋণের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো
ক্রেতা ও বিক্রেতা খুব বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। খোলা হিসাব ব্যবস্থায় কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। কোনো কোনো ক্ষেত্রে মালের ক্রেতা তার বিক্রয় কর্মীকে পাঠিয়ে বা নিজে মালের ফরমাট দিতে পারে বা বিক্রেতাকে লিখিতভাবে বা টেলিফোনে মাল পাঠানোর জন্য অনুরোধ করতে পারে। আসলে এ ধরনের ঋণকে ব্যবসায়ী ঋণ হিসেবেও আখ্যায়িত করা যায়। অর্থাৎ আনুষ্ঠানিকতা নাই বললেই চলে। আমি যদি কোনো পণ্য ক্রয় করতে যাই তাহলে আমার প্রতিনিধি অথবা আমি লিখিতভাবে অথবা টেলিফোন অথবা মোবাইলে কল করার মাধ্যমে আমি আমার এই পণ্যের অর্ডার দিতে পারি। তাহলে বোঝা গেল যে এর প্রতি কোনো আনুষ্ঠানিকতা নাই বললেই চলে বা লিখিত কোনো দলিলের ডকুমেন্ট থাকে না বললেই চলে। 3 নাম্বার দেখো, সময়সীমা। এই ব্যবসায়ী ঋণের সময়সীমাটা একটু খুবই লক্ষ্য রাখো। দেখো, সাধারণত ব্যবসায়ী ঋণের একটা স্বল্পমেয়াদী অর্থায়ন, এর সময়সীমা খুবই কম। এই ঋণ সাধারণত 1 থেকে 3 মাসের জন্য ব্যবস্থা করা হয়। এই 3 মাসের মধ্যেই ক্রয়কৃত পণ্যের 1 থেকে 3 মাসের ভিতরে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা হয়। এই 1 থেকে 3 মাসের ভিতরে মূল্য পরিশোধ করা হয় বিধায় এর সময়সীমা খুবই কম থাকে। এরপর দেখো, অর্থায়নের পরিমাণ। অর্থায়নের পরিমাপ ক্রয়কৃত পণ্যের ও এর মূল্যের উপরে এর পরিমাপটা নির্ভর করে। অর্থাৎ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। যার সাথে সম্পর্ক ভালো থাকবে তাকে বেশি পরিমাণে পণ্য বাকিতে বিক্রয় করে থাকে। যার কারণে এই অর্থায়নের পরিমাপটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাপোজ মনে রাখো, দেখো, যদি কোনো ক্রেতা প্রতিদিন 5,000 টাকা করে পণ্য ক্রয় করে তাহলে 30 দিনে কত টাকা দাঁড়াবে? সাপোজ মনে রাখো, এটা দিলাম 5,000 টাকা করে 30 দিন, তার মানে 3 × 5 = 15, 1.5 লক্ষ টাকা। প্রতিদিন যদি 5,000 টাকার পণ্য বাকিতে সে ক্রয় করে তাহলে মাসে 30,000 টাকা সে 1,50,000 টাকার পণ্য সে 1 মাসে বাকিতে নিল। তাহলে কি পরিমাপটা আসলে নির্ভর করে সম্পর্কের উপরে, যে আমার সাথে ভালো সম্পর্ক আসে আমি বেশি পরিমাণ বাকিতে পণ্য ক্রয় করলাম। বুঝতে পেরেছ? এরপর দেখো, অর্থায়নের ব্যয়। এরূপ অর্থায়নের ব্যয় সাধারণত খুবই কম হয়ে থাকে। এই অর্থায়নের ব্যয় সাধারণত খুবই কম হয়ে থাকে। আবার অনেক সময় পাইকারি ব্যবসায়ীরা, খুচরা ব্যবসায়ীদের এরূপ শর্ত দিয়ে থাকে যে যদি তুমি 10 দিনের ভিতরে টাকা দাও, 10 দিনের ভিতরে টাকা পরিশোধ করো তাহলে তোমাকে 2% বাড়তে দিব। তার মানে কি? এটা একটা খুবই সহজ প্রক্রিয়া। অর্থাৎ অর্থায়নের ব্যয়টা এখানে কমে আসে। উদ্দেশ্য ও প্রকৃতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বল্পমেয়াদী অর্থায়নের উদ্দেশ্য এবং প্রকৃতি। দেখো, ব্যবসায়ী ঋণ ব্যবহারের উদ্দেশ্য হলো মজুদ মাল ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। অর্থাৎ চলতি মূলধনের শুধুমাত্র মজুদ মাল ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থায়নের আংশিক প্রয়োজন মেটানোর জন্য ব্যবসায়ী ঋণ ব্যবহার করা হয়। তাই যে সকল প্রতিষ্ঠান শুধু মাত্র ক্রয় বিক্রয় কাজে নিয়োজিত থাকে সর্বাধিক ব্যবসায়ী ঋণ ব্যবহার করার প্রয়োজন হয়। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঁচামাল ক্রয়ের জন্য প্রচুর পরিমাণে ব্যবসায়ী ঋণ প্রয়োজন হয়। অর্থাৎ এর উদ্দেশ্য এবং প্রকৃতি আমরা এ সম্পর্কে জানলাম।
এরপর দেখো জামানত। এই ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয় না বললেই চলে। পুনঃবিক্রয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি পণ্যদ্রব্য ক্রয় করার পরে পুনরায় উক্ত পণ্যদ্রব্য বিক্রয় করব। পর্যাপ্ততা, অর্থাৎ পর্যাপ্ততা বলতে আমরা সাধারণত দেখা গেছে যে এই পর্যাপ্ত পরিমাণে আমি ব্যবসায়ী ঋণ পেতে পারি। অর্থাৎ আমাদের বর্তমান বিশ্বের প্রায় 40% ক্রয় বিক্রয় এই ধারে হয়ে থাকে, আর বাংলাদেশে আরও বেশি পরিমাণ হয়ে থাকে। তার মানে কি, আমি এই পর্যাপ্ততা অবশ্যই পাব। পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক, এই ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে কিন্তু পারস্পরিক আস্থা এবং সুসম্পর্ক তৈরি হয়, ফলে ক্রেতা বিক্রেতার মাধ্যমে একটা গভীর বন্ধন বা সুসম্পর্ক এখানে তৈরি হচ্ছে। তাহলে খুব সহজেই তোমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম। আমি পরবর্তীতে তোমাদেরকে ব্যবসায় ঋণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখব ব্যবসায়ী ঋণের গুরুত্বটা। আমরা ব্যবসায়ী ঋণের গুরুত্ব সম্পর্কে এখন আলোচনা করব। একটু লক্ষ্য রাখো, ব্যবসায়ী ঋণের গুরুত্বটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক, ক্রেতার নিকট গুরুত্ব। দুই বা ক, ক্রেতার নিকট গুরুত্ব। খ, বিক্রেতার নিকট গুরুত্ব। প্রথমে আমরা দেখি ক্রেতার নিকট গুরুত্ব দেখে গিয়ে আছে। 1 নম্বর সহজলভ্যতা, অনানুষ্ঠানিকতা, খরচ কমানোর উপায়, ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক। বিক্রেতার নিকট গুরুত্ব, বিক্রেতার নিকট কি গুরুত্ব দেখো, বিক্রয় বৃদ্ধির উপায়, অধিক মুনাফা অর্জনের সুযোগ, বিজ্ঞাপন খরচ কম, সুনাম। আমরা এখন এই কয়েকটি পয়েন্টের বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো ক্রেতার নিকট গুরুত্ব। ক্রেতার নিকট গুরুত্বটা কি? 1 নাম্বার দেখো সহজলভ্যতা। ব্যবসায়ী ঋণ সহজেই এবং কম সময়ে পাওয়া যায়, কারণ বিক্রেতা বা উৎপাদকের সাথে সুসম্পর্ক আস্থা থাকলেই বাকিতে ক্রয় করার মাধ্যমে তাৎক্ষণিক এই ঋণ পাওয়া যায়। অর্থাৎ সহজে এই ঋণটা পাওয়া যায়। সহজলভ্যতা মানে কি? আমি সহজেই মার্কেট বা ব্যবসা বাজার থেকে সহজেই এই ঋণটা সংগ্রহ করতে পারবো। অর্থাৎ ক্রেতা চাইলেই সহজেই বিক্রেতার নিকট এই ঋণটা সংগ্রহ করতে পারে। 2 নম্বর দেখো আনুষ্ঠানিকতা, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনানুষ্ঠানিকতা, কারণ এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, ক্রেতা বিক্রেতার চাইলেই এটা সম্ভব। ব্যবসায়ী ঋণ গ্রহণের কোনো দলিলপত্রের প্রয়োজন নেই বলে এই ঋণ গ্রহণের কোনো আনুষ্ঠানিকতাও নেই। তাই ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ গ্রহণে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অর্থাৎ অনানুষ্ঠানিকতা, এটি কোনো লিখিত হয় না বা কোনো সময় অল্প থাকলেও তার মানে কোনো লিখিত বা অন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। তাই যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা বাকিতে ক্রয় বিক্রয় করে থাকে তারা এটাই গ্রহণ করে থাকে। খরচ কমানোর উপায়, কিভাবে খরচ কমানো যায় একটু দেখো। ক্রেতা বা ঋণ গ্রহীতা যে পরিমাণ ঋণ ব্যবসায় ঋণের মাধ্যমে পেয়ে থাকে সে পরিমাণ
ঋণ বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত হলে তাহলে তাদেরকে সুদ প্রদান করতে হতো। কিন্তু এই ক্ষেত্রে কোনো সুদ প্রদান করা হয় না, তাই ক্রেতার খরচটা কমে যায়। অর্থাৎ আমি যদি এই পণ্য বাকিতে ক্রয়ের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে যেতাম, তাহলে তারা আমাকে ঋণ দেওয়ার পরিবর্তে আমাকে কী করতো, একটা সুদ ধার্য করে দিত। কিন্তু এই আমি যখন বিক্রেতার নিকট ক্রেতা পণ্য ক্রয় করবে, তার মানে কি, এখানে বাকিতে ক্রয় করলো, এই স্বল্প সময়ের জন্য কোনো প্রকার সুদ প্রদান করা হয় না। তাহলে এই ক্ষেত্রে খরচ কমানোর একটা অন্যতম উপায় হিসেবে এটা বিবেচিত হয়। তাই ক্রেতার নিকট এটা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ক্রেতার সাথে বিক্রয়ের সম্পর্ক, ব্যবসায়িক লেনদেন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লেনদেন করার সাথে সাথে এই সম্পর্কগুলো তৈরি হতে থাকে। অর্থাৎ যে সমস্ত ক্রেতা ধারে ক্রয়কৃত পণ্যের অর্থ মোটামুটি সময় মতো পরিশোধ করে থাকে, তারা প্রয়োজনে প্রচুর ব্যবসায়ী ঋণ পেয়ে থাকে। ফলে ক্রেতা বিক্রেতার মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরি হয়। অর্থাৎ আমি যদি সময় মতো অর্থ পরিশোধ করি, বাকিতে ক্রয় পণ্য পরিশোধ করি, তাহলে আমার একটা আস্থা তৈরি হবে। ফলে আমি আরও বেশি পরিমাণে পণ্য বাকিতে ক্রয় করতে পারব। দেখো, বিক্রেতার নিকট গুরুত্বপূর্ণ হলো বিক্রয় বৃদ্ধির উপায়। বিক্রয় বৃদ্ধির উপায়, কারণ বিক্রেতাকে অবশ্যই তার পণ্য বিক্রয় করতে হবে। এই ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির উপায়টা হলো, বিক্রেতা ব্যবসায়ী ঋণ প্রদানের মাধ্যমে বাকিতে পণ্য বিক্রয় করার ফলে যথেষ্ট পরিমাণ বিক্রয় বৃদ্ধি করতে পারে। এভাবে উৎপাদক ও বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব। কারণ বাকিতে যখন পণ্য ক্রয় করবে, সে আস্থাভাজন হলে তাকে বেশি পরিমাণ পণ্য দিয়ে দিবে, ফলে এতে বিক্রয় পরিমাণ বৃদ্ধি পাবে। অধিক মুনাফা অর্জনের সুযোগ, যখন বিক্রয় পরিমাণটা আলটিমেটলি বা সাধারণভাবেই বেশি হবে, তখন কি হবে, এই মুনাফার পরিমাণটাও বেশি হবে। কারণ এই ক্ষেত্রে আমি অধিক পরিমাণ পণ্য বিক্রয় করব। পণ্য বিক্রয় করার ফলে আমার কি হবে, পণ্যের লাভও অধিক হবে। বিজ্ঞাপন খরচ কম, এ ধরনের পণ্যে সাধারণত বিজ্ঞাপন খরচ হয় না বললেই চলে, কারণ ক্রেতার সাথে বিক্রেতার একটা খুব ভালো সুসম্পর্ক তৈরি হয়। ফলে কি হয়, তার বিজ্ঞাপন খরচটা এই ক্রেতারাই তৈরি করে ফেলে। দেখো, ব্যবসায় গ্রহণের ফলে ক্রেতা বা ঋণ গ্রহণকারী বিক্রেতার নিকট বাধা পড়ে, তাই নতুন ক্রেতার সন্ধানে অধিক হারে বিজ্ঞাপন প্রচার করতে হয় না। কারণ যে লোক আমার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করবে, আমি তার কাছে টাকা পাবো, পরবর্তীতে সে আমার কাছ থেকেই তার প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করবে। এতে কি হবে, সে আমার কাছ থেকে অন্য কোথাও যাবে না। তাই বিজ্ঞাপন খরচ খুবই কম, বা নতুন ক্রেতার সন্ধান এখানে দরকার নাও হতে পারে। কারণ আমার যদি যথেষ্ট ফিক্সড কিছু পণ্য বিক্রয় করে থাকি, তাহলে কি হয়, আমার এই বিজ্ঞাপন খরচটা খুবই কম হয়। সুনাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যবসায় যার বেশি যত সুনাম অর্জন করবে, সে তত মুনাফা লাভ করবে। দেখো, ব্যবসায় ঋণের প্রদান বা ধারে মাল বিক্রয়ের ফলে বাজারে বিক্রেতার যথেষ্ট সুনাম হয়। এই সুনামের মাধ্যমে ব্যবসায়ী সাফল্য অন্তর্নিহিত। এমনকি অনেক সময় অস্তিত্ব রক্ষার প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানকে ব্যবসায়ী ঋণ প্রদান করতে হয়। অর্থাৎ এই সুনামের সাথে অস্তিত্ব একটা ভালো সম্পর্ক আছে। কারণ আমার ব্যবসায় প্রতিষ্ঠানে যদি সুনাম অর্জিত না থাকে, তাহলে আমি ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব আমার বাজারে টিকিয়ে রাখতে পারবো না।
যদি আমার বাজারে টিকিয়ে রাখতে না পারি তাহলে আমার প্রতিষ্ঠানটা একরকম দেউলিয়া হয়ে যাবে, পরে আমি বিশাল লসের মুখে পড়ব। তাই সুনাম একটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানে বা ক্রেতা বিক্রেতার সাথে যখন সম্পর্ক ভালো থাকবে তখন সুনাম একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ সুনাম ব্যতীত আমি মার্কেটে টিকে থাকতে পারবো না। তাহলে আরেকবার একটু দেখো, ব্যবসায় ঋণের গুরুত্বটা দুই ভাগে ভাগ করা যায়। ক্রেতার নিকট গুরুত্ব হলো সহজলভ্যতা, অনানুষ্ঠানিকতা, খরচ কমানোর উপায়। ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক, বিক্রেতার নিকট গুরুত্বপূর্ণ বিক্রয় বৃদ্ধির উপায়, অধিক মুনাফা অর্জনের সুযোগ, বিজ্ঞাপন খরচ কম, সুনাম। এগুলো আমি বিস্তারিত তোমাদেরকে তুলে ধরলাম। আশা করেছি তোমরা এই সম্পর্কে বিস্তারিত ভালো বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই ব্যবসায়ী ঋণ, তারপরে আছে ব্যাংক ঋণ, এই অঙ্কগুলো নিয়ে বা এই অঙ্কের সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি অঙ্ক চলে যাব, কারণ আমি গুরুত্বপূর্ণ যে থিওরিটিক্যালগুলো কোশ্চেনগুলো পেয়েছিলাম তা আমি আলোচনা করে দিয়েছি। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই ক্রেতার সহজলভ্যতা, অনানুষ্ঠানিকতা এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়লাম। তো আশা করছি আমার ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে এগুলার সূত্র নিয়ে আলোচনা করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিতে যাচ্ছি। আমি মোহাম্মদ সাফায়েত হাসান তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রীবৃন্দ। তোমাদেরকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই আশা করি। তোমরা করোনা মহামারীর সময় নিজেরাও সুস্থ থেকো, পরিবারের সদস্যদের সুস্থ রেখো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।